আমি শুরু করতে পারি? হ্যাঁ, শুরু করে দিচ্ছি। বাইরে তো রোদ আছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর দেবলীনা পণ্ডিত। আমি আজকে হচ্ছে আপনাদের সাথে আমার প্রম প্রিটার্ম লেবার এবং বিব্যাকের যে ক্লাসটা ছিল সেটার সলভ নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল, A 28 years old second gravida mother comes to you at her 37 weeks of pregnancy with previous history of 1 cesarean section due to fetal distress. Now her USG shows scar thickness is 3.2 millimeter. Justify the chances of VBAC in this mother. ওকে, এই পেশেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে ভিব্যাকের ক্রাইটেরিয়া, তারপর ভিব্যাক কখন অ্যালাউ করা যাবে কখন অ্যালাউ করা যাবে না, এগুলো হচ্ছে সবই আমরা পড়েছি। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমার চান্সেস কি কি থাকতেছে? এই পেশেন্টের আগের সিজারটা প্রিভিয়াস সিজারিয়ান সেকশন একটা, এটা হচ্ছে আমার একটা পজিটিভ ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে আগের সিজার যেটা ছিল সেটা একটা নন রিকারিং কজের সিজারটা ছিল সেটা। তারপর বয়সটা হচ্ছে তার মানে অ্যাপ্রোপ্রিয়েট এজে আছে, এবং তার স্কার থিকনেস যেটা সোনোগ্রাফিক্যালি দেখা যাচ্ছে সেটা হচ্ছে 3.2 মিলিমিটার, যেটা আমাদের নর্মালি আমরা যেটা স্কার থিকনেস এর কথা চিন্তা করি তার থেকে বেটার আছে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে এই ফ্যাক্টর গুলো তার ভিব্যাকের চান্সেস বাড়াচ্ছে। তাহলে এগুলো হচ্ছে এই পেশেন্টের ক্ষেত্রে তার চান্সেসটা বাড়াবে। ওকে, এবার হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন যেটা মেনশন দ্য সিলেকশন ক্রাইটেরিয়া ফর ভিব্যাক। আচ্ছা, ভ্যাজিনাল ডেলিভারি সিলেকশন ক্রাইটেরিয়া হচ্ছে এগুলো একদম দত্তের কথাবার্তা। ওয়ান প্রিভিয়াস লোয়ার সেগমেন্ট ট্রান্সভার্স স্কার, ওয়ান প্রায়র শুনতে পাচ্ছেন? জি জি আপু বলেন। 1 নম্বর কোশ্চেনটা আবার একটু দেখান, আমি দেখতে পারি না। দেখতে পেয়েছেন আপু? জি দেখতে পেয়েছি। এটা কি বলছে আসলে? সরি, কোশ্চেন আপনার বুঝতে পারিনি আপু। জি জি, আপনি এই কোশ্চেনটা বুঝতে পারি না। আপনি কোশ্চেনের আনসারটা যেটা বললেন। আপনার কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল হচ্ছে জাস্টিফাই দ্য চান্সেস অফ ভিব্যাক ইন দিস মাদার। এই পেশেন্টের ক্ষেত্রে আপনি ভ্যাজিনাল ডেলিভারি অ্যালাউ করতে পারবেন কিনা, করলে তার চান্সেস কিরকম, সেটাকে আপনার জাস্টিফাই করতে বলছে, তাই না? শোনা যায় না, শোনা যাচ্ছে না কথা? মানে খুব আস্তে শোনা যাচ্ছে। আপু প্রথমে শুনতেই পারিনি, আমি তো বসে আছি। প্রথমে একটু সমস্যা হচ্ছিল, এজন্য প্রথম কোশ্চেনটা শুনতে পারি নাই কিছুই। এখন কি কথা শোনা যাচ্ছে? সাউন্ড তো হাইস্ট তো। এখনো কম, বাট শুনতে পাচ্ছি। একটু ওয়েট করেন। এখন কি শোনা যাচ্ছে কথা? শোনা যাচ্ছে এখন। আপু 1 নম্বর থেকে বলেন এবার। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা ছিল, a 28 years old second gravida comes to you at her 37 weeks of pregnancy with previous history of 1 cesarean section due to fetal distress. Now her USG shows scar thickness is about 3.2 millimeter. প্রথম প্রশ্ন যেটা ছিল, জাস্টিফাই দ্য চান্সেস অফ ভিব্যাক ইন দিস মাদার। এই পেশেন্টের ক্ষেত্রে ভিব্যাক মানে হওয়ার চান্স কতটুকু, বা এই পেশেন্টকে আমার ভিব্যাক অ্যালাউ করলে সেই পেশেন্টের ডেলিভারির চান্স কিরকম, ব্যাপারটা তো সেটা জানতে চাইছে। তাহলে আমার কোন কোন ফ্যাক্টর গুলো এই পেশেন্টের চান্সকে ইনক্রিজ করবে,
এই সিনারিও অনুযায়ী আমাদের প্রশ্ন হচ্ছে সেটা। এই সিনারিও অনুযায়ী আমাদের ফেভারে কোন কোন পয়েন্ট আছে? একটা পয়েন্ট আছে হচ্ছে পেশেন্টের আগে সিজারিয়ান সেকশন একটা, প্রিভিয়াস 1 সিজারিয়ান সেকশন। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রিভিয়াস সিজারটা নন রিকারিং একটা কজে সিজার হয়েছিল। 3 নাম্বারে হচ্ছে পেশেন্টের এইজটা হচ্ছে তার একটা অ্যাপ্রোপ্রিয়েট এজ, পেশেন্ট হচ্ছে এলডারলি পেশেন্ট না। 4 নাম্বারে হচ্ছে তার সোনোগ্রাফিক্যালি যে স্কার থিকনেসটা দেখাচ্ছে সেটা 3.2 মিলিমিটার। সো স্কার থিকনেস এখন পর্যন্ত অ্যাডিকুয়েট আছে। এই সব ফ্যাক্টর গুলো দেখে আমরা হচ্ছে এই ফ্যাক্টর গুলো আমার ভ্যাজিনাল ডেলিভারির যে চান্সেসটা, তার ভিব্যাক হওয়ার যে চান্সেসটা সেটা বাড়াচ্ছে। তাহলে এই পয়েন্ট গুলো হচ্ছে তার ভিব্যাকের চান্সটা জাস্টিফাই করে। ঠিক আছে। 2 নাম্বার প্রশ্ন যেটা, মেনশন দ্য সিলেকশন ক্রাইটেরিয়া ফর ভ্যাজিনাল ভিব্যাক। আচ্ছা, সিলেকশন ক্রাইটেরিয়া তো হচ্ছে দত্তের কথাবার্তা, এখানে আলাদা করে কিছু নাই। Previous 1 lower segment transverse scar, previous cesarean section due to non-recurrent cause, pelvis adequate for the fetus, continued labor monitoring possible, availability for emergency cesarean section facilities within 30 minutes এবং informed written consent from the patient. এইগুলা হচ্ছে আপনার সিলেকশন ক্রাইটেরিয়া ফর ভ্যাজিনাল ডেলিভারি। 3 নাম্বার হচ্ছে what precautions you will take if she wants TOLEC. তাহলে আমরা যদি একটা ট্রায়াল অফ লেবারে যেতে চাই সিজারিয়ান সেকশনের পরে, তাহলে আমরা কি কি প্রিকশন ফলো করব? 1 নাম্বার হচ্ছে inform written consent from the mother about the procedure and conversion of TOLEC to LUCS. আমাদের ট্রায়াল অফ লেবার থেকে যে কোনো সময় এটা সিজারিয়ান সেকশনে কনভার্ট হতে পারে। পেশেন্ট একটা টার্সিয়ারি কেয়ার সেন্টারে অ্যাডমিটেড হতে হবে, লেবার প্রোগ্রেসটা মনিটর করতে হবে বাই পার্টোগ্রাফ, ফিটাল মনিটরিং করতে হবে বাই ইলেকট্রনিক ফিটাল মনিটরিং, ব্লাড রেডি থাকতে হবে, ফ্যাসিলিটি ফর ইমিডিয়েট সিজারিয়ান সেকশন অ্যাভেলেবল থাকতে হবে এবং মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ থাকতে হবে। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মধ্যে আপনাকে পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেসিওলজিস্ট এবং সিনিয়র অবস্টেট্রিশিয়ান থাকতে হবে। ঠিক আছে। তাহলে এইগুলা হচ্ছে আপনার এইসব প্রিকশন আপনাকে নিতে হবে। শ্রোতাপু, আপনি একটু মিউট করে রাখেন, যদি কোনো কোশ্চেন না থাকে একটু মিউট করে রাখেন। ওকে, পরের প্রশ্ন যেটা, পরের প্রশ্ন ছিল এ থার্ড গ্রাভিডা 35 উইকস প্রেগনেন্ট মাদার অ্যাডমিটেড উইথ প্রিটার্ম লেবার. Her pervaginal examination shows as 4 cm membrane just ruptured and station -2. Counsel the patient about her condition. তাহলে অ্যাকর্ডিং টু দ্য সিনারিও এটা একটা থার্ড গ্রাভিডা 35 উইকস অফ প্রেগনেন্সি উইথ প্রিটার্ম লেবার। তাহলে পেশেন্টের যদি আমি কাউন্সেলিং করতে হয়, এই ক্ষেত্রে আমার কাউন্সেলিং গুলো কি কি ক্ষেত্রে হবে? 1 নাম্বার হচ্ছে অ্যাবাউট দ্য ডায়াগনোসিস। ডায়াগনোসিসের ব্যাপারে তার কাউন্সেলিংটা কি থাকবে? যে সে অলরেডি লেবারে চলে গিয়েছে। 35 উইকসে পেশেন্ট আপনার লেবারে গিয়েছে এরকম মাইন্ডসেট নিয়ে নাও আসতে পারে। সো তাকে এটা আগে বোঝাতে হবে যে পেশেন্ট লেবারে গেছে এবং এই প্রসেসটা হচ্ছে এটা কন্টিনিউয়াস প্রসেস, এটাকে স্টপ করা, হোল্ড করার কোনো অপশন নাই। সেকেন্ড হচ্ছে অ্যাবাউট দ্য কমপ্লিকেশন। কমপ্লিকেশন আমার কি হতে পারে? প্রিটার্ম লিভারের মেইন কমপ্লিকেশনই হচ্ছে বাচ্চার কমপ্লিকেশন। তাহলে বাচ্চা হচ্ছে প্রিটার্ম এবং এর হচ্ছে ক্ষেত্রে আপনাকে আরো কিছু কমপ্লিকেশন হতে পারে এবং সেসব কমপ্লিকেশন ম্যানেজ করার জন্য আপনাকে কিছু ম্যানেজমেন্টের দরকার আছে। যেমন তাকে স্টেরয়েড ইউজ করতে হতে পারে ফর লাং ম্যাচুরিটি, ফর নিউরো প্রোটেকশন ম্যাগনেসিয়াম সালফেট নিতে হতে পারে। এইগুলো ব্যাপারে আপনি তাকে কাউন্সেলিং করবেন। এবং তারপর হচ্ছে অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টটা কি হবে? ম্যানেজমেন্ট হচ্ছে একটা টার্সিয়ারি কেয়ার হসপিটালে এটা ম্যানেজমেন্ট হতে হবে এবং এনআইসিইউ ফ্যাসিলিটি যেখানে আছে সেরকম একটা জায়গায় তার ম্যানেজমেন্ট হতে হবে।
তাহলে এভাবে করে আপনার প্রত্যেকটা সেক্টরকে কভার করে কাউন্সেলিংটা লিখতে হবে। ভালো হয় যদি আপনারা পয়েন্ট করে লিখতে পারেন। আচ্ছা, হোয়াট আর্লি প্রিভেনশনস কুড বি টেকেন টু প্রিভেন্ট দিস কন্ডিশন। তাহলে প্রিটার্ম লেবারের আমরা হচ্ছে প্রিভেনশনের ক্ষেত্রে আমরা হচ্ছে কথাবার্তা দুই রকমের পড়েছি। প্রাইমারি প্রিভেনশন যেটা, প্রাইমারি প্রিভেনশনটা মেইনলি হচ্ছে আপনার প্রি প্রেগন্যান্সি সকল রকমের কাউন্সিলিং, যেমন প্রপার বার্থ স্পেসিং, লাইফস্টাইল মডিফিকেশন, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি কারেকশন, আইডিয়াল বিএমআই মেনটেন করা, অ্যাভয়েডেন্স অফ স্ট্রেসফুল কন্ডিশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ এনি ক্রনিক ইনফেকশন। এগুলো যদি থাকে তাহলে এটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশনে থাকবে। সেকেন্ডারি প্রিভেনশনে হচ্ছে প্রোফাইলেক্টিক প্রোজেস্টেরন আমরা দিতে পারি যদি সার্ভাইকাল লেন্থ ডিক্রিজ করে কিন্তু নো প্রিভিয়াস হিস্ট্রি অফ প্রিটার্ম লেবার। সার্ভাইকাল সার্কলেজ কখন আমরা দিতে পারি? হিস্ট্রি অফ প্রায়র প্রিটার্ম বার্থ উইথ এভিডেন্স অফ শর্টেনিং অফ দ্য সার্ভিক্স ইন প্রেজেন্ট প্রেগন্যান্সি, সার্ভাইকাল সার্কলেজ দিতে পারি। এটা হচ্ছে তাহলে আমার সেকেন্ডারি প্রিভেনশন। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট কমপ্লিকেশনস মাইট অকার টু দ্য ফিটাস বিকজ অফ দিস কন্ডিশন। তাহলে প্রিটার্ম বার্থের কমপ্লিকেশন গুলো, প্রিটার্ম বার্থের আমাদের শর্ট টার্ম কমপ্লিকেশনস কি কি থাকে? অ্যাসফাইক্সিয়া, হাইপোথার্মিয়া, পালমোনারি সিনড্রোম যেমন রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লাসিয়া, সেরেব্রাল হেমোরেজ, হাইপোগ্লাইসেমিয়া। এবং লং টার্ম কমপ্লিকেশনস এর মধ্যে কি কি থাকতে পারে? সেরেব্রাল পালসি, হিয়ারিং লস, পুয়ার গ্রোথ এন্ড ক্রনিক লাং ডিজিজ। এই আচ্ছা, তারপর 3 নম্বর প্রশ্ন, A third gravid 32 weeks mother presents to the OPD with lower abdominal pain. Lower abdominal pain তাহলে তিনটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? একটা হতে পারে ফলস লেবার পেইন, একটা হতে পারে প্রিটার্ম লেবার, একটা হতে পারে ইউটিআই। তাহলে ইনভেস্টিগেশনস আমাকে কি কি দেখতে হবে? ইনভেস্টিগেশনস হচ্ছে আমি ডিফারেন্সিয়াল গুলো এক্সক্লুড করার জন্য টিভিএস করব। টিভিএস করে আমরা দেখব কি টু সি দ্য সার্ভাইকাল লেন্থ এন্ড ডিফেসমেন্ট এন্ড ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। ইউরিনারি সিএস করব টু এক্সক্লুড ইউটিআই। সিবিসি করে দেখব হচ্ছে লিউকোসাইটোসিস আছে কিনা। এটা হচ্ছে ফেভারে যাবে আপনার ইউটিআই এর। আপু, ফলস লেবার পেন বললে সেটার মধ্যে তো ইউটিআই চলে যায় না? ফলস লেবার পেন ডিউ টু ইউটিআই, এটা হতে হতো। ও অনেক সময় তো দেখা যায় যে ইয়েগুলোতে থার্ড ট্রাইমেস্টারে গিয়ে কিন্তু শুধু যে ইউটিআই এর জন্য ব্যথা হয় সেটাও না, আপনার হচ্ছে এমনিও কোনো কজ ছাড়া ইডিওপ্যাথিক ব্যথা থাকে। হ্যাঁ, তবে তবে আপনি যদি মানে আমি বলতে চাচ্ছি যে মানে ইউটিআইটাও তো ফলস লেবার পেনের একটা কজ হতে পারে, ওইটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, সেটা হতে পারে। আপনি তাহলে হচ্ছে এটা যদি বাদ দিতে চান, আপনি সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাব্রোসিও প্লাসেন্টা আনতে পারেন একটা কজ হিসেবে, ঠিক আছে? যদি আপনার কাছে মনে হয় যে আপনি এটা আনতে চাচ্ছেন না, তাহলে অ্যাব্রোসিও প্লাসেন্টাকেও একটা কজ হিসেবে দিতে পারেন। কিন্তু সিনারিওতে তো পিভি ব্লিডিং বলে নাই, তাও কি আমরা দিব? হ্যাঁ, বলে নাই আপু। অ্যাব্রোসিওতে কিন্তু আপনার সবসময় যে পিভি ব্লিডিং পাবেন সেটাও তো না, কনসিল হেমোরেজ থাকতে পারে। এখন দেখেন আপনার সিনারিওতে কিন্তু কিছুই দেওয়া নেই, শুধু একটা পয়েন্ট আছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন। তাহলে আপনার লোয়ার অ্যাবডোমিনাল পেইন এর পর যখন তিনটা ডিফারেন্সিয়াল চাইছে, আপনাকে তো কিছু প্রশ্ন মানে কথাবার্তা আনতেই হবে। সবকিছু যে আপনার মিলবে তা না। লোয়ার অ্যাবডোমিনাল পেইন আপনার যেসব ক্ষেত্রে আসবে সেগুলোকে আপনি আনবেন। আপনার তো ডিফারেন্সিয়াল চাইছে, আপনাকে সেগুলো এক্সক্লুড করার জন্য অপশন চাইছে, সবকিছু চাইছে, তো সেগুলো তখন সেভাবে আপনি জাস্টিফাই করতে পারবেন। এবং এই প্রশ্নটা একটা প্রশ্ন ছিল, আইইউ প্রশ্ন ছিল মিড টার্মেরই। মিড টার্মের প্রথম যেবার আইইউ স্টার্ট করলো সেবার হচ্ছে এরকম একটা প্রশ্ন ছিল যে সিনিয়রটা জাস্ট এরকম ছিল যে একটা লোয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করেছে এবং এখন হচ্ছে ডিফারেন্সিয়াল বলো। ডিফারেন্সিয়ালের পরে পরবর্তী যে প্রশ্নগুলো ছিল, প্রশ্নগুলো সব হচ্ছে ফলস পেইন, প্রিটার্ম লেবার, ইউটিআই এই দিকে হচ্ছে নিচ্ছিলেন ম্যাডামরা, এবং শেষের দিকে গিয়ে হচ্ছে ম্যাডামরা অ্যাব্রাপসিও থেকেও কিছু কথাবার্তা শুনতে চেয়েছেন। ঠিক আছে, সো লিখলে কোনো সমস্যা নাই। ওকে।
আচ্ছা, তারপর যেটা হাউ উইল ইউ ইভালুয়েট দ্য পেশেন্ট। ইভালুয়েটের ক্ষেত্রে আপনাকে হচ্ছে হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন এই পর্যন্ত আপনাকে যেতে হবে। এখন সাধারণত এই ধরনের প্রশ্নগুলো দেওয়া একটু কমায় দিছে, এরকম ব্রড। তারপরেও আপনাদের হচ্ছে প্র্যাকটিস করে যেতে হবে, কারণ কোন কোন সেশনে ম্যাডামরা আসলে কিভাবে প্রশ্ন করে ফেলে তার কোনো গ্যারান্টি নাই। সো তাহলে ইভালুয়েটের ক্ষেত্রে আপনাকে হিস্ট্রিতে নিতে হবে হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রি অফ প্রিটার্ম বার্থের হিস্ট্রি ছিল কিনা, এবং পেইন যেটা, তার পেইনের ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম, কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা, কোনো ইউট্রাইন হার্ডেনিং আছে কিনা, অ্যাসোসিয়েটেড পারভাজিনাল ওয়াটারি ডিসচার্জ বা ব্লিডিং আছে কিনা, প্রিভিয়াস হিস্ট্রি অফ সার্ভাইকাল এক্সিশন, কোনাইজেশন এগুলো আছে কিনা, বার্নিং সেন্সেশন হচ্ছে ডিউরিং মিকচুরেশন আছে কিনা, এবং মিকচুরেশনের ফ্রিকোয়েন্সি বেড়েছে বা কমেছে এই ধরনের কিনা। মানে আপনি যে ডিডি গুলো লিখবেন, আপনি সেই রিলেটেড যা যা ইনফরমেশন আপনার হিস্ট্রি থেকে দরকার, আপনি সেই পয়েন্ট গুলো লিখবেন। এবং সেই রিলেটেড হচ্ছে সিমটমস, সাইন, এক্সামিনেশন। সব পয়েন্ট আমি এখানে লিখে দিই নাই, কারণ এগুলো হচ্ছে কিছুটা ফিট করা টাইপের হয়ে যায়। তাহলে আপনারা হচ্ছে সবাই আপনাদের নিজেদের মতো করে একটু লেখার চেষ্টা করবেন। সবার লেখার প্যাটার্ন তো এক একজনের এক এক রকমের, দেখা যেতে পারে আমার লেখার প্যাটার্নের থেকে আপনাদের লেখার প্যাটার্ন আর অনেক বেশি সুন্দর। সো নিজেদের মতো করে লিখবেন, আমি জাস্ট হেডিংটা হচ্ছে বলে দিচ্ছি। তো এরপর হচ্ছে সিমটমস গুলো আপনারা লিখবেন, সাইন্স গুলো লিখবেন, এক্সামিনেশনে আপনারা কি কি পেতে পারেন। এক্সামিনেশনের ক্ষেত্রে আপনার জেনারেল এক্সামিনেশন, পার অ্যাবডোমিনাল এবং পার ভ্যাজাইনাল আলাদা আলাদা করে লিখবেন। যদি আপনি প্রিটার্ম লেবার, ইউটিআই এই পয়েন্ট গুলো লিখেন, তাহলে আপনার এই রিলেটেড হচ্ছে জেনারেল এক্সামিনেশনের পজিটিভ ফাইন্ডিংস যেটা, সেটা লিখবেন। যেমন প্রিটার্ম লেবারের ক্ষেত্রে পালসটা বাড়তে পারে, তারপর হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা যদি আপনি আনেন সেক্ষেত্রে হচ্ছে বিপিটা ফল করতে পারে। টেম্পারেচার হচ্ছে আপনার পাইলোনেফ্রাইটিস বা ইউটিআই এই ধরনের কন্ডিশন গুলোতে আপনার টেম্পারেচারটা রেইজ পাবেন। পার অ্যাবডোমিনালে আপনি কি কি পেতে পারেন, অ্যাবডোমিনাল টেন্ডারনেস প্রেজেন্ট অর নট, থাকলে আপনার কি ধরনের অ্যাবডোমিনাল টেন্ডারনেস। লোয়ার অ্যাবডোমিনাল মানে ইউটিআই এর ক্ষেত্রে টেন্ডারনেসটা ধরেন একরকমের থাকতেছে, ফলস লেবার পেইনের টেন্ডারনেসটা আরেক রকমের, অ্যাব্রাপশিওর ক্ষেত্রে টেন্ডারনেসটা আরেক রকমের। তাহলে এটা হচ্ছে আপনি জানতে চাবেন যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন বা অ্যাবডোমিনাল টেন্ডারনেসটা কি ধরনের হচ্ছে। তারপর ইউট্রাইন কন্ট্রাকশন প্রেজেন্ট অর নট, ইউট্রাইন কন্ট্রাকশনটা কি রকমের। যদি একদম টনিক্যালি কন্ট্রাক্টেড ইউটেরাস থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাব্রাপশিওর দিকে যাবে। যদি আমার হচ্ছে কন্ট্রাকশন, ডাইলেটেশন এভাবে করে হতে থাকে, তাহলে আমার লেবার পেইনের দিকে যাবে প্রিটার্ম লেবারের ক্ষেত্রে। তাহলে এই পয়েন্টটা লিখতে হবে। ফিটাল হার্ট রেটটা ইম্পর্টেন্ট। অ্যাব্রাপশিওর ক্ষেত্রে অনেক সময় আমরা ফিটাল হার্ট রেট অ্যাবসেন্ট পেতে পারি, এটাই আমরা বেশি পাই, বা হচ্ছে ফিটাল ডিস্ট্রেস বা ফিটাল কম্প্রোমাইজ পেতে পারি এটা। তার সাথে হচ্ছে ফিটাল লাইভ প্রেজেন্টেশন পজিশন কিরকম সেটা হচ্ছে আমাকে জানতে হবে। এরপর আপনার পারভাজেনাল এক্সামিনেশনের ক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট কি কি। পারভাজেনাল এক্সামিনেশনে আপনি সবসময় হচ্ছে ইন্সপেকশন এবং তারপর হচ্ছে বায়োমানুয়াল এক্সামিনেশন এভাবে করে ভাগ করে লিখবেন। তাহলে ইন্সপেকশনে আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনার কোনো ব্লিডিং আছে কিনা, কোনো পারভাজেনাল ওয়াটারি ডিসচার্জ আছে কিনা, কোনো কর্ড প্রোলাপস আছে কিনা, এগুলো আপনাকে দেখে নিতে হবে। এটা দিয়ে কিন্তু আপনি অর্ধেক ডিডি এক্সক্লুড করে ফেলতে পারবেন। এরপর আপনি পারভাজেনাল এক্সামিনেশন করে দেখবেন যে পেশেন্ট আদৌ লেবারে আছে কিনা। লেবারে থাকলে এটা বিশপ স্কোরিং করলেন, বা হচ্ছে সার্ভাইকাল ডাইলেটেশন ইনভেস্টমেন্ট কত সেটা হচ্ছে আপনি দেখবেন। এবং ইনভেস্টিগেশনস নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলেছি। ইনভেস্টিগেশনে তাহলে আমাদের কি কি আসবে, ফর দ্য ডায়াগনস্টিক পারপাস, ফর দ্য ম্যানেজমেন্ট পারপাস, এন্ড হচ্ছে টু সি দ্য ফিটাল কন্ডিশন। এভাবে করে আমরা ভাগ করে হচ্ছে সবসময় যে কোনো ইনভেস্টিগেশন যখন আমরা লিখবো এভাবে করে লিখবো। সাথে হচ্ছে আরেকটা আসবে যে টু সি দ্য কমপ্লিকেশনস। তাহলে আপনার ডায়াগনোসিসের জন্য এখানে কি কি ইনভেস্টিগেশন আপনাকে করতে হবে। ডায়াগনোসিসের জন্য আপনার ইম্পর্টেন্ট হচ্ছে আপনি টিপিএস করে সার্ভাইকাল লেন্থ দেখবেন, আপনি হচ্ছে একটা সোনোগ্রাম করে দেখবেন যে আপনার প্লাসেন্টা ঠিক জায়গায় আছে কিনা, কোনো অ্যাবডাপশিও আছে কিনা কি, এটা একটা। আপনি ইউরিনারি সিএস করে দেখবেন যে ইউটিআই এর ব্যথা কিনা, সাথে সিবিসি করে দেখবেন যে লিউকোসাইটোসিস বা কোনো ধরনের ইনফেকশন আছে কিনা। এটা আপনার ফর ডায়াগনস্টিক পারপাস। এখন ফর ফিটাল কন্ডিশন বোঝার জন্য আপনি তো সোনোগ্রাম একবার করেই ফেলেছেন, এটা একটা কমন চলে আসবে। আর সাথে আপনি হচ্ছে বায়োফিজিক্যাল প্রোফাইল করতে পারেন, সিটিজি করে দেখতে পারেন,
এবং হচ্ছে ফিটাল মুভমেন্ট কাউন্ট করে দেখতে হবে, মুভমেন্ট কাউন্টটা দেখতে হবে। ঠিক আছে, আর এই পেশেন্টের ক্ষেত্রে আপনার আলাদা করে কমপ্লিকেশন দেখার জন্য হচ্ছে কোনো ইনভেস্টিগেশনের তেমন একটা দরকার নেই। তাহলে এই হচ্ছে আপনার হাউ উইল ইউ ইভালুয়েট দ্য পেশেন্ট। আচ্ছা, পরের প্রশ্ন যেটা, এ 37-year-old lady came at her 30 weeks of pregnancy with complaints of sudden gush of pervaginal watery discharge one day back. On examination, her pulse is 120 beats per minute, temperature is raised, abdomen tender, and fetal heart rate হচ্ছে 180 beats per minute. আচ্ছা, এখানে হচ্ছে বলছে নেম দ্য ডায়াগনোসিস। ডায়াগনোসিসটা হচ্ছে 30 weeks of pregnancy with preterm prom with chorioamnionitis. What is the risk factor behind this condition? এই পেশেন্টের ক্ষেত্রে আপনার এই পেশেন্টের ক্ষেত্রে আপনার কোরিওঅ্যামনিওনাইটিস হওয়ার রিস্ক ফ্যাক্টর কি কি হইতে পারে? তাহলে এখানে একটা বলছে যে আমাদের একদিন ধরে মেমব্রেন রাপচার, তাহলে লং ডিউরেশন অফ রাপচার অফ দ্য মেমব্রেন, তাই না? তারপর হচ্ছে মাল্টিপল ভ্যাজাইনাল এক্সামিনেশন, যেহেতু অনেকক্ষণ ধরে তার মেমব্রেন রাপচার হয়েছে, তাহলে আপনি বারবার রিপিটেড ভ্যাজাইনাল এক্সামিনেশন করছেন। প্রি এক্সিস্টিং ইনফেকশন থাকতে পারে, পোর জেনিটাল হাইজিন থাকতে পারে। এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার 4 মার্কস দিয়েছে, 2 মার্কস দিয়েছে, তার মানে আপনাকে মিনিমাম হচ্ছে 4টা রিস্ক ফ্যাক্টর লিখতে হবে। এখন আমরা কিন্তু প্রমের ক্ষেত্রে বা কোরিওঅ্যামনিওনাইটিসের রিস্ক ফ্যাক্টর দত্ততে আমাদের কয়েকটা রিস্ক ফ্যাক্টর দেওয়া আছে, যেমন সেখানে হচ্ছে আনকন্ট্রোল ডিএম একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে দেওয়া আছে, তারপর হচ্ছে অ্যানিমিয়া একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে আসতে পারে, পুয়ার বিএমআই এটা একটা রিস্ক ফ্যাক্টর আসতে পারে। এখন এই পেশেন্টের সিনারিও থেকে আপনাকে হচ্ছে এই পেশেন্টের রিস্ক ফ্যাক্টর গুলো পিক করতে হবে। এখানে যেহেতু বলছে রিস্ক ফ্যাক্টর বিহাইন্ড দিস কন্ডিশন এই পেশেন্টের ক্ষেত্রে, তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আপনার যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এরকম রিস্ক ফ্যাক্টর আনতে হবে। এই ক্ষেত্রে যদি আপনারা আনকন্ট্রোল ডিএম তারপর হচ্ছে অ্যানিমিয়া এই ফিচার মানে এই পয়েন্ট গুলো আনেন, এটা কিন্তু একটু কম অ্যাপ্রোপ্রিয়েট হবে কম্পারেটিভলি সিনারিও থেকে নিলে। তো সিনারিও থেকে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে যে বলছে যে মানে বিহাইন্ড দিস কন্ডিশন, এখন কোন কন্ডিশনটা আসলে আমি পিক করব? এখানে আপু, হচ্ছে একটা হচ্ছে যে তার প্রম হয়ে গেছে, আরেকটা হচ্ছে যে কোরিওঅ্যামনিওনাইটিস ডেভেলপ করছে। তাহলে আমি কোনটা রিস্ক ফ্যাক্টর লিখবো আসলে, এটা আমি বুঝতে পারি না কোশ্চেনটা। আচ্ছা, ঠিক আছে আপু, দেখেন এখানে হচ্ছে আপনার আমরা সবসময় কোন পয়েন্টটাকে হচ্ছে বেশি প্রায়োরিটি দেই। এই পেশেন্টের যদি আপনি দেখেন 30 উইকস এর প্রম, এখন হচ্ছে কোরিওঅ্যামনিওনাইটিস, তাহলে আপনি ম্যানেজমেন্ট করবেন কি চিন্তা করে? কোরিওঅ্যামনিওনাইটিস ডেভেলপ করছে, এটা আপনার জন্য সব থেকে মানে চিন্তার বিষয়। আপনি এটা নিয়েই হচ্ছে আপনার হেডেক, আপনি কোরিওঅ্যামনিওনাইটিস এর মতো করে ম্যানেজ করবেন। আপনি কিন্তু 30 উইকস এর প্রম, তার মানে হচ্ছে আমি এক্সপেক্টেড ম্যানেজমেন্ট করতে পারি সেভাবে যাচ্ছি না, তাই না? তাহলে এখানে মোস্ট হেডেক তৈরি করে যে ডায়াগনোসিসটা, সেটা নিয়ে আপনি হচ্ছে ওরিড। এই ক্ষেত্রে এই কন্ডিশনটাও আপনাকে সেটাই হচ্ছে বোঝাচ্ছে, যেটা আপনার জন্য সব থেকে হেডেক ক্রিয়েট করতেছে যে কন্ডিশনটা, আপনি সেটা নিয়ে লিখবেন। আচ্ছা, তারপর হচ্ছে হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট। এই পেশেন্টটাও এই অ্যান্সারও হচ্ছে আমি আপনাদের জন্য রেখে দিয়েছি। আমি এখন পর্যন্ত একটা খাতাও পাইনি, খাতা পেলে আমি দেখবো যে আপনারা আপনার পরীক্ষাতে কিভাবে কি লিখেছেন। কিন্তু পয়েন্টগুলো হচ্ছে এই পয়েন্টগুলো আসবে, যেহেতু আমি ক্লাস সেগুলো সব বলে ফেলেছি তাই লিখিনি। হিস্ট্রি নিবেন আপনি, তাহলে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার প্রথমে হিস্ট্রিতে আপনি যেহেতু এখানে হচ্ছে প্রম হয়েছে, তাহলে প্রমের ফেভারে আপনার যা যা হিস্ট্রি নেওয়ার পয়েন্ট গুলো আছে, যে প্রিভিয়াস হিস্ট্রি অফ প্রম আছে কিনা, কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা, প্রিভিয়াস ইনফেকশনের হিস্ট্রি আছে কিনা, কলের কোনো হিস্ট্রি ছিল কিনা, মাল্টিপল প্রেগনেন্সি আছে কিনা, তারপর পলিহাইড্রামনিয়াস ছিল কিনা, এই ধরনের যত ফিচার সেগুলো ব্যাপারে আপনি হিস্ট্রি নেবেন। এরপর হচ্ছে প্রম রিলেটেড সাইন সিমটমস। এই ক্ষেত্রে প্রম রিলেটেড সাইন সিমটমস এর সাথে সাথে কোরিওঅ্যামনিওনাইটিস রিলেটেড সাইন সিমটমস গুলো আসবে। তাহলে সিমটমসে আপনি কি পাবেন, যে পেশেন্ট হচ্ছে টক্সিক থাকতে পারে, পেশেন্টের হচ্ছে ফিভার থাকতে পারে, পেশেন্টের হচ্ছে
তারপর হচ্ছে ইরিটেটেড থাকবে, এজিটেটেড থাকবে, এইগুলো হচ্ছে আপনি সিমটমসে পাবেন। সাইনে গিয়ে আপনি কি কি পাবেন? সায়েন্সে গিয়ে আপনি হচ্ছে পেশেন্টের টেম্পারেচার রেইজড পাবেন, পেশেন্ট হচ্ছে টক্সিক থাকবে, পেশেন্ট এগুলো থাকবে। তারপর এক্সামিনেশনে গিয়ে আপনার হচ্ছে পালসটা বেশি পাবেন, টেম্পারেচার রেইজড পাবেন, বিপি ফল করতে পারে। তারপর হচ্ছে আপনার এটা জেনারেল এক্সামিনেশনে। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আপনি হচ্ছে ইউটেরাসের হার্ডেনিং পাইতে পারেন, ইউটেরাস ইরিটেবল পেতে পারেন, ফিটাল হার্ট রেট আপনার হচ্ছে ইনক্রিজড থাকবে। তারপর পারভাজিনাল এক্সামিনেশনে হচ্ছে অফেন্সিভ ভ্যাজিনাল ডিসচার্জ পেতে পারেন, ড্রাই হট ভ্যাজাইনা পেতে পারেন। এইগুলো হচ্ছে আপনি 3টা ভাগ করে লিখবেন। এরপর হচ্ছে ইনভেস্টিগেশনে হচ্ছে আপনি প্রমের ইনভেস্টিগেশন তো থাকবে, তার সাথে কোরিয়ামানাইটিস হিসাবে আপনার ইম্পর্টেন্ট কি কি, একটা হচ্ছে লিউকোসাইটোসিস আছে কিনা সিবিসিতে, সেটা ইম্পর্টেন্ট, এবং সিআরপি লেভেলটা যে বেড়েছে সেটা ইম্পর্টেন্ট। এই পয়েন্ট গুলো লিখতে হবে। এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোরিয়ামানাইটিসের ম্যানেজমেন্ট কি, আপনার যে এক্সপেক্টেড হচ্ছে ইরেসপেক্টিভ অফ দ্য জেস্টেশনাল এজ আপনাকে টার্মিনেট করতে হবে। তাহলে এটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে একটু কথা আছে, সেটা হলো এখানে বলছে হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট, নাম্বার হচ্ছে 2। এভাবে লিখতে গেলে তো অনেক লিখতে হবে। আর ম্যানেজমেন্টে হচ্ছে আমার যে স্পেসিফিক ম্যানেজমেন্ট, জেনারেল ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে অবস্টেট্রিক ম্যানেজমেন্ট, এভাবে ভাগ করে লিখতে হবে। আপু আপনাকে তো হচ্ছে ভাগ করে লিখতেই হবে, কিন্তু যতটুকু আপনি শর্টকাটে হচ্ছে লিখতে পারেন। ঠিক আছে, যদি আমরা চিন্তা করি যে আমরা এফসিপিএস এর যখন একটা লং কোশ্চেন লিখি, এই হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট, এই অ্যান্সারটা মোটামুটি আমরা 10 পেজ লিখি। আপনাকে তো সেটা 2 পেজে আনতে হবে, যেহেতু আপনার 2 মাস এবং আপনার টাইম নাই। তাহলে আপনি এত ইলাবোরেট কথাবার্তা লিখবেন না, আপনি শুধুমাত্র আপনার জন্য পজিটিভ যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো লিখবেন। যেমন এই মানে পেশেন্টের ক্ষেত্রে কোনো কোয়েশ্চেন যদি থাকে এরকম হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট, তাইলে আমি এই প্যাটার্ন এটাই ফলো করব, কিন্তু শুধু পজিটিভ ফাইন্ডিং গুলা পিক করব। হ্যাঁ, যতটুকু আপনি শর্টকাটে সবগুলোকে পয়েন্টগুলো টাচ করে আসতে পারেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আপনারা এই একইভাবে জেনারেল ম্যানেজমেন্ট হিসেবে আপনার আসবে, আপনার অবস্টেটিক ম্যানেজমেন্ট আসবে, জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট, অবস্টেটিক ম্যানেজমেন্ট, এভাবে করে আসবে। এখন আপনি দেখতেছেন যে আপনার 1 মিনিট টাইম আছে, আপনি লেখা শেষ করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি একদম শর্টকাট করে জাস্ট জিস্ট কথাটা লিখে দিয়ে আসবেন। কিন্তু যদি আপনি সময়টা অ্যাড করতে পারেন, তাহলে আপনি জাস্ট এই ফরম্যাটে প্রত্যেকটা পয়েন্ট টাচ করে করে 2 ওয়ার্ড করে লিখেন, কিন্তু পয়েন্টগুলো টাচ করে যাওয়ার চেষ্টা করবেন। মানে ম্যাডামরা হচ্ছে প্যাটার্নটা পছন্দ করে, নাম্বার কম দেয় কিন্তু প্যাটার্ন এটা পছন্দ করে, এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, 4 নাম্বার লাস্ট কোশ্চেন। এটা লাস্ট কোশ্চেন, মিসেস এক্স 30 years old comes to the OPD with history of parvaginal watery discharge for last 10 hours. What are the important features you will look for this patient? তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমি কি কি দেখবো? 10 ঘন্টা ধরে তার প্রম হচ্ছে, তাহলে ডিউরেশনটা কি, ডিউরেশন কিরকম, তারপর হচ্ছে আমার কোরিয়ামানাইটিসের মানে ফিভারে হচ্ছে তার কোনো কিছু যাচ্ছে কিনা, ম্যাটারনাল পালস কিরকম, টেম্পারেচার কিরকম, বিপি কিরকম, ইউটেরাইন টেন্ডারনেস আছে কিনা হচ্ছে, বা ইউটেরাইন হার্ডেনিং হচ্ছে কিনা, ফিটাল হার্ট রেটের কি অবস্থা, কালার এন্ড অর্ডার অফ দ্য ভ্যাজাইনাল ডিসচার্জ অ্যাসোসিয়েটেড উইথ লেবার অর নট। এগুলো হচ্ছে মিনিমাম কথাবার্তা, এই কথাগুলো আমরা দেখবো। তাহলে আমরা হচ্ছে কনফার্ম করব কিভাবে ডায়াগনোসিস। প্রমের ডায়াগনোসিস তো আমরা এটা সবাই করেছি। প্রমের ডায়াগনোসিস হচ্ছে আপনার জেন্টাল পার্সপেকুলাম এক্সামিনেশন করব। জেন্টাল পার্সপেকুলাম এক্সামিনেশনে আমার 3টা জিনিস দেখতে পারি, এই 3টে যে কোনোটা পজিটিভ থাকলেই হচ্ছে আমার প্রম কনফার্মেটরি, আর সবগুলো থাকলে তো থাকলোই। তাহলে কাফ রিফ্লেক্স, জেন্টাল পার্সপেকুলাম এক্সামিনেশন, পুলিং অফ দ্য ফ্লুইড ইন দ্য পোস্টেরিয়র ফর্নিক্স। তার সাথে হচ্ছে আমাদের আরো কিছু ইনভেস্টিগেশন আছে যেগুলো আমাদের কনফার্ম হতে পারে, যেমন অ্যামনেশিয়া রম টেস্ট, নাইট্রোজেন পেপার টেস্ট, নাইল সালফেট স্টেনিং। এখন এই কথাগুলো আপনারা একটু ইন্ট্রোডাকশন শুরুতে দিয়ে এবং লাস্টে একটু কনক্লুশনের মতো করে হচ্ছে লেখার চেষ্টা করবেন, তো তাহলে হচ্ছে দেখতে আপু, সুন্দর দেখা যায়। জি আপু। আপু এই টেস্ট গুলাই তো আমি বুঝি না। বুঝেন না বলতে আপু মানে কি বোঝাবো সেটা একটু বলেন, তাহলে আমি ওই যে অ্যামনিশিউ রং টেস্ট, ওইটা আমি একদমই বুঝি না। আচ্ছা, অ্যামনেশিয়া না বুঝলে লিখবো কিভাবে? আচ্ছা, বানানটা আমি লেকচারের সময় দেখলাম ওরকম ভালো করে তো বলা হয় নাই। না আপু, অ্যামনেশিয়া রম টেস্টটা হচ্ছে
মিড টার্মের হিসাবে খুব একটা নাও লাগতে পারে, সেজন্য আসলে বলা হয়নি, সমস্যা নেই। আমি এটা শেষ করে আপনাকে অ্যামনিসিয়া রম টেস্টটা বলে এই দিব। টেস্ট গুলো সম্পর্কে একটু বলিয়েন যাতে আমরা আসলে একটু লিখতে পারি। আচ্ছা, আমি এটা সলভটা শেষ করে লাস্ট কোশ্চেনটা যেটা শেষ করে আপনাকে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন 3 লাস্ট কোশ্চেনটা ছিল হচ্ছে আউটলাইন দ্য ম্যানেজমেন্ট প্রোটোকল। তাহলে ম্যানেজমেন্ট প্রোটোকল মানে হচ্ছে আপনাকে জাস্ট ব্রড হেডিং এ আমি কি কি কাজ করি, কি কি জিনিস টাচ করব সেটা, ঠিক আছে? আপনার কিন্তু ফুল ম্যানেজমেন্ট রচনা লেখার দরকার নেই। তাহলে ম্যানেজমেন্ট প্রোটোকল কি? অ্যাডমিশন ইন এ টারশিয়ারি কেয়ার হসপিটাল উইথ এনআইসিইউ ফ্যাসিলিটি। আচ্ছা, তাহলে ডেলিভারি যদি ইমিনেন্ট হয়, বেবি মে নিড এনআইসিইউ সাপোর্ট। এই কারণে প্রোফাইলিক মানে অ্যান্টিবায়োটিক দিব ফর জিপিএস প্রোফাইলেক্সিস। স্টেরয়েড ইউজ করতে হবে ফর লাং ম্যাচুরিটি। ম্যাগনেসিয়াম সালফেট দিব ফর নিউরো প্রোটেকশন। আর টোকোলাইটিক হচ্ছে দিতে হবে কেন? টু বাই দ্য টাইম ফর কমপ্লিশন অফ দ্য ডোজ অফ স্টেরয়েড, এই জন্য। তারপর হচ্ছে প্ল্যান করব ডেলিভারি যদি ফিচার্স অফ কোরিয়ামনোনাইটিস ডেভেলপ করে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ইয়ে করব। এটা হচ্ছে আপনার তাহলে মোটামুটি এই ম্যানেজমেন্ট প্রোটোকলটা আমরা ফলো করি এই কারণে। এতটুকু হচ্ছে লিখলেই হবে। ঠিক আছে, এটা শেষ। আমি তাহলে এসবিআই টা আগে বলে দেই, তারপর হচ্ছে টেস্ট গুলো বলে দিব। আসসালামু আলাইকুম ম্যাম, আমরা কি ক্লাস শেষ করবো? না, ইয়েটা আমি শেয়ার করতেছি, দাঁড়া একটু। হয়েছে, আর একটা স্লাইড আছে তো, ওটা শেয়ার করতেছি। আচ্ছা, এসবিএ ছিল প্রথমটা, which of the following predictor has the most success rate in case of VBAC? ঠিক আছে, তাহলে এটা তো আমরা ক্লাসেও ডিসকাশন করেছিলাম, প্রায়র এলিসিয়াস ডিউ টু ব্রিচ প্রেজেন্টেশন। এটা হচ্ছে 4। আচ্ছা, 2 নাম্বার, ম্যাগনেসিয়াম সালফেট ইউজড অ্যাজ এ নিউরোপ্রোটেক্টর ইন প্রিটার্ম লেবার। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে একটু ঝামেলা যেটা আছে, আমরা যদি আরসিওজি গাইডলাইন ফলো করি তাহলে এটা আমাদের হচ্ছে রেঞ্জটা কিন্তু একটু অন্য রকমের। কিন্তু দত্তে হচ্ছে দেখবেন আপনাদের প্রিটার্ম লেবারের যে প্রমের যে প্রিটার্ম লেবারের চ্যাপ্টারটা আছে, ওখানে দেওয়া আছে ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে লেস দ্যান 32 উইকসে আপনারা ইউজ করতে পারেন। সো এটা হচ্ছে আমি দত্তেরটাই দিয়েছি যে লেস দ্যান 32 উইকস। এটা আপু আরসিওজিতে কত বলে? আপু আরসিওজিতে নিউরো প্রোটেকশনের জন্য ম্যাগনেসিয়াম সালফেট আপনি ইউজ করতে পারবেন যদি আপনার এখানে 2টা ভাগ করে বলে। এটা কিন্তু আমরা ক্লাসেও একটু ডিসকাশন করেছিলাম। 2টা ভাগ, যেটা একটা হচ্ছে আপনার 24 থেকে 29 উইক 6 ডেজ, এই টাইমে হচ্ছে আপনাকে ইউ মাস্ট অফার ম্যাগনেসিয়াম সালফেট। আর হচ্ছে 30 উইকস থেকে 33 উইকস 6 ডেজ, এই টাইমে হচ্ছে ইউ ক্যান কনসিডার। মানে এইভাবে হচ্ছে 2 ভাগে ভাগ করে হচ্ছে গাইডলাইনে ইয়ে করা। সো তার মানে 34 উইকস পর্যন্ত আপনি ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারেন বা দিবেন, কিন্তু আবার দত্তের হিসাবে হচ্ছে লেস দ্যান 32 উইকসে আপনি দিবেন। সো এখন আমার কাছে মনে হয় যদি এরকম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসে, আপনারা 32টাই দিবেন দত্তের মতো করে। কিন্তু যদি আমাদের হচ্ছে এমআরসিওজি থেকে যেরকম এসবিএ গুলো আসে, এরকম সিনারিও থাকে, সেক্ষেত্রে আপনারা ওটা দিতে পারেন।
আচ্ছা আচ্ছা প্রিটার্ম লেবার ইজ ক্যারেক্টারাইজড বাই, এই সবগুলো পয়েন্টের মধ্যে হচ্ছে সার্ভাইকাল ইফেসমেন্ট যদি 80% থাকে সেটা হচ্ছে আপনার প্রিটার্ম লেবার, বাকি কোনোটাই প্রিটার্ম লেবারের ক্যারেক্টারিস্টিকের মধ্যে যায় না। আচ্ছা তারপর 4 নাম্বার, দ্য ইনসিডেন্স অফ এলএসিএস স্কার রাপচার ইজ, এটা হচ্ছে 1 to 2%, এটা আমাদের ভিব্যাক চ্যাপ্টারের মধ্যে আছে। 5 নাম্বার, রিগার্ডিং ফিটাল ফাইব্রোনেক্টিন ফলস স্টেটমেন্ট ইজ প্রেডিক্টিভ ফর, আচ্ছা পজিটিভ ভ্যালু হচ্ছে লেস দ্যান 50 আপু। ন্যানোগ্রাম। জি আপু, এতক্ষণ জুম তো বন্ধ হয়ে গিয়েছিল, 2, 3 তো দেখলাম না। আপু বাকিরা তো মনে হয় দেখতে পেয়েছেন, দেখতে পাননি? দেখতে পেয়েছি। আমার এখানে তো জুম চলে গিয়েছিল দেখলাম, আমি ভাবলাম যে টেকনিক্যাল এরর। আপু আপনার নেটওয়ার্কেও একটু প্রবলেম হতে পারে। আচ্ছা এটা জি তো আমি তো বুঝতে পারি না। আচ্ছা 2-3 তেমন কিছু বলা হয় না, সলভ ক্লাস তো আপনারা পাবে, তো রেকর্ডিং থাকবে, আপনি রেকর্ডিংটা জাস্ট ওইটুকু একটু শুনে নিলেই হয়ে যাবে। আচ্ছা তারপর হচ্ছে ফিটাল ফাইব্রোনেক্টিনের ক্ষেত্রে ফলস স্টেটমেন্ট কোনটা, পজিটিভ ভ্যালু ইজ লেস দেন 50 ন্যানোগ্রাম। ঠিক আছে, তারপর 6, a patient came to you with recurrent history of parvaginal watery discharge. For this condition, she was admitted in hospital 7 days back and completed her corticosteroid therapy. How long it will give benefit? এটা কিন্তু দত্তে হচ্ছে স্পেসিফিক ভাবে দেওয়া আছে যে 18 days। ঠিক আছে, তো এই কারণে আমরা দত্তের অ্যান্সারটাই নিচ্ছি যে 18 days হচ্ছে এটা আপনার বেনিফিট দিবে। আপু আচ্ছা, দশটা আমার এক জায়গায় 2 উইকস তো লেখা আছে না 40? আপু দত্তে আমি আপনাকে পেজ নাম্বারটা বলতেছি। জি আপু। আপু দত্তে আপনি 303 পেজে কর্টিকোস্টেরয়েড থেরাপির একটা চ্যাপ্টার আছে এবং এটা হচ্ছে একদম দেওয়া আছে যে বেনিফিট পারসিস্ট অ্যাজ লং অ্যাজ 18 ডেজ। কর্টিকোস্টেরয়েড থেরাপির ওই প্যারাটা আপনি একটু পড়লেই হবে। ও আচ্ছা, এটা হচ্ছে অফসের হচ্ছে 10th এডিশনে না আপু? জি আপু, অফ দত্ত 10th এডিশনে 303 না দেখবো না? হ্যাঁ 303 পেজে দেখবেন। জি থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। আচ্ছা এটা নিয়ে তো আপনাদের মনে হয় একটু ঝামেলা আছে, আপনারা তো টেস্ট গুলোর কথা বললেন না, যাই হোক এটা অ্যান্সারটা হচ্ছে 4, নাইলবুস স্টেইন যেটা সেটা হচ্ছে অরেঞ্জ কালার ফিটাল সেল পাওয়া যাবে, বাদ বাকিগুলো হচ্ছে একটু একটু করে ফলস আছে। আচ্ছা 9 নাম্বার, কন্ট্রাইন্ডিকেশনস ফর টোকোলাইটিক ডাজ নট ইনক্লুড, তার মানে কোনটা কন্ট্রাইন্ডিকেশন নয়, তাই তো? সেটা হচ্ছে প্রেগন্যান্সি লেস দ্যান 34 উইকস। আচ্ছা তারপর হচ্ছে সাকসেস রেট ফর প্রোল্যাক, এটা হচ্ছে 72 থেকে 75%। আমি এই সেশনে ইচ্ছা করেই আপনাদেরকে হচ্ছে কোনো এমআরসিওজি প্যাটার্নের দেইনি কোশ্চেন, কারণ এমআরসিওজির মতো করে কিন্তু সব কোশ্চেন থাকে না, খুব বেশি হলে আপনার 50% কোশ্চেন হয়তো বা এমআরসিওজি প্যাটার্নে ম্যাডামরা যায়, এর থেকেও কম যায়। কিন্তু আমরা যেহেতু এটাকেই বেশি টেনশন করি, বেশি হাইলাইট করি, নর্মাল যে স্ট্রেট ফরওয়ার্ড এসবিএ গুলো আমার কাছে মনে হয় সেগুলো একটু প্র্যাকটিস করা কম হয়, এই কারণে ইচ্ছা করি আমি হচ্ছে ওই প্যাটার্নে কোনো কোশ্চেন দিইনি, সবগুলো হচ্ছে নর্মাল এসবিএ দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আপনাদের যেটা টেস্ট গুলো নিয়ে কনফিউশন। প্রথমে হচ্ছে আমরা আসি অ্যামনেসিয়া রম টেস্ট যেটা, সেটাতে অ্যামনেসিয়া রম টেস্টে যেটা হয়, এটা বেসিক্যালি একটা কিটের মতো থাকে, একটা কিট বা ডিভাইসের মতো, যেখানে 2টা স্টিক থাকে, একটা থাকে হচ্ছে আপনার ভ্যাজাইনাল স্টিক আর একটাকে বলে হচ্ছে আপনার এক্সাম স্টিক। হ্যাঁ, তাহলে প্রথমে আপনাকে হচ্ছে ভ্যাজাইনাল স্টিক যেটা, সেটা আপনার পেশেন্টের হচ্ছে ভ্যাজাইনাতে সেই স্টিকটা দিয়ে ওই স্টিকটাকে হচ্ছে সোক করাতে হবে, ভ্যাজাইনাল যে ডিসচার্জ থাকবে সেটা দিয়ে। এরপর আপনি হচ্ছে সাপ্লাইয়ের একটা স্যাম্পল থাকে, মানে 2টা স্টিক এবং একটা স্যাম্পল থাকে পুরো কিটটাতে। এরপর আপনার যে স্যাম্পলটা থাকবে সেই স্যাম্পলে আপনি ভ্যাজাইনাল যে স্টিকটা
সেটাকে সোক করায় রাখবেন 1 থেকে 2 মিনিটের মতো। এটা যে যখন সোক করবে তখন কি হয়, আপনার ভ্যাজাইনাল যে ডিসচার্জটা ছিল সেটা আপনার ওই স্যাম্পল যে সলিউশনটা সেটার সাথে মিক্স হয়ে যায়। মিক্স হইলে এরপর হচ্ছে আপনার যে এক্সাম স্টিকটা, এই এক্সাম স্টিকটা আপনি যদি সলিউশনে সোক করেন তখন দেখা যাবে যে এক্সাম স্টিকে কখনো 2টা রেড দাগ আসবে, কখনো একটা রেড দাগ আসবে। ওই আমরা যে প্রেগন্যান্সি স্ট্রিপের কিট যেরকম থাকে সেরকম। যদি 2টা রেড দাগ আসে তার মানে হচ্ছে আপনার যে সলিউশনটা সেটাতে অ্যামনিওটিক ফ্লুইড ছিল, আর একটা দাগ মানে হচ্ছে ওখানে কোনো অ্যামনিওটিক ফ্লুইড ছিল না। কেন কেন 2টা রেড দাগ আসে, কেন পজিটিভ হয়? কারণ অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে হচ্ছে প্লাসেন্টাল আলফা ম্যাক্রোগ্লোবিউলিন 1 এটা প্রেজেন্ট থাকে। প্লাসেন্টাল আলফা ম্যাক্রোগ্লোবিউলিন 1 এটা যখন প্রেজেন্ট থাকে, এটা নরমালি ভ্যাজিনাল কোনো সিক্রেশন ভ্যাজিনাল ফ্লুইডে থাকার কথা না। এই প্লাসেন্টাল আলফা ম্যাক্রোগ্লোবুলিন 1টাই হচ্ছে আপনার কিটটা ডিটেক্ট করে। যদি আপনার সলিউশনে প্লাসেন্টাল আলফা ম্যাক্রোগ্লোবুলিন 1 থাকে তখন আপনার এক্সাম স্টিকে 2টা রেড দাগ আসবে, তার মানে ওখানে অ্যামনিওটিক ফ্লুইড ছিল। আর যদি হচ্ছে না থাকে তার মানে এখানে হচ্ছে ভ্যাজিনাল যে সিক্রেশনটা বা ডিসচার্জটা সেখানে কোনো অ্যামনিওটিক ফ্লুইড ছিল না, তার মানে পেশেন্টের কোনো প্রম হয় নাই। এটা হচ্ছে আপনার অ্যামনেশিয়া রং টেস্ট। এটা কি বোঝা গেছে এখন? বোঝা গেছে আপনারা? গেছে আপু। নাইট্রোজেন পেপার টেস্ট একটু বলেন। আচ্ছা, নাইট্রোজেন পেপার টেস্ট হচ্ছে এটা বেসিক্যালি লিটমাস টেস্টের মতো একটা ব্যাপার। এখানে আপনার পেপারটা থাকবে, পেপারটা আপনার কালার চেঞ্জ করবে। একটা ইয়েলো কালারের পেপার, ইয়েলো কালারের পেপারটা আপনি হচ্ছে ভ্যাজিনাল সিক্রেশনের মধ্যে রাখবেন। এটা হচ্ছে আপনার নরমালি ভ্যাজিনাল পিএইচ কি, ভ্যাজিনাল পিএইচ হচ্ছে আপনার এটা হচ্ছে অ্যাসিডিক থাকে, তাই না? কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডের পিএইচ যেটা সেটা কিন্তু আপনার অ্যালকালাইন পিএইচ থাকে। তাহলে আপনার যখন আপনি হচ্ছে ওখানে ভ্যাজিনাল পিএইচ হচ্ছে নরমালি কত থাকে, 4.5 থেকে 5.7 এরকম, আর অ্যামনিওটিক ফ্লুইডটা থাকে হচ্ছে 6 থেকে 6.5 এরকম একটু অ্যালকালাইন থাকে। তো যখন আপনি ইয়েলো কালারের পেপারটা রাখবেন তখন ওই অ্যালকালাইন পিএইচ এর কারণে ইয়েলো পেপারটা হচ্ছে ব্লু কালারে টার্ন হবে। এটাই হচ্ছে আপনার কালার চেঞ্জ। যদি আপনার প্রম হয়, আপনার অ্যামনিওটিক ফ্লুইডটা ভ্যাজিনাতে চলে আসে, তখন আপনার পিএইচটা চেঞ্জ হচ্ছে এবং ওই পেপারটা হচ্ছে ইয়েলো থেকে ব্লুতে টার্ন হবে অ্যালকালাইন পিএইচ এর জন্য। আর যদি ইয়েলোই থেকে যায়, কালার চেঞ্জ না হয়, তার মানে তখনও ওই জায়গাটাতে হচ্ছে অ্যাসিডিক পিএইচ আছে এবং ওখানকার কোনো কালার চেঞ্জ হয় নাই। এটা হচ্ছে আপনার নাইট্রোজেন পেপার টেস্ট। আর ফার্ন টেস্ট যেটা, ফার্ন টেস্টে হচ্ছে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার আন্ডার মাইক্রোস্কোপ যদি আপনি দেখেন তখন আপনি একটা ফার্ন প্যাটার্ন দেখতে পাবেন। এই ফার্ন প্যাটার্নটা পাওয়া যায় হচ্ছে অ্যালকালাইন সল্টের জন্য। ওই একই কথা আবার আসতেছে যে যেহেতু অ্যামনিওটিক ফ্লুইডের পিএইচটা হচ্ছে অ্যালকালাইন পিএইচ, তাহলে আপনার ওই মাইক্রোস্কোপের নিচে দেখলে এটা হচ্ছে আপনি ফার্ন প্যাটার্ন পাবেন অ্যালকালাইন পিএইচ এর জন্য বা অ্যালকালাইন সল্টের জন্য। যদি অ্যালকালাইন সল্ট না থাকে তাহলে এরকম কোনো ফার্ন প্যাটার্ন পাওয়া যাবে না, তার মানে বোঝা যাবে যে এখানে কোনো অ্যামনিওটিক ফ্লুইড নাই, প্রম হয় নাই। এগুলাই তো আপু। আর কোনোটা জানতে চাচ্ছেন? আপু একটু কোয়েশ্চেন ছিল। জি আপু বলেন। এটা হলো ওই যে রিটেনের 1 নাম্বার কোয়েশ্চেন যেটা ছিল বিবেকের জাস্টিফিকেশন। জি আপু। ওখানে হচ্ছে মানে ওটা আপনি বলছেন যে এটা বিবেক করার জন্য উপযোগী, তো ওখানে হচ্ছে স্কার থিকনেস বলছে 3.2 মিলিমিটার। হ্যাঁ, কিন্তু বইতে লেখা আছে যে স্কার থিকনেস মোর দেন 4 মিলিমিটার হলে হচ্ছে এটা গুড ফর, হ্যাঁ মানে গুড স্কার হেলথ আমরা বলি। তাহলে এটা আমি কেন হচ্ছে বিবেক করবো? আমার তো স্কার থিন, এখানে তো স্কার রাপচারের চান্স আছে। 4 মিলিমিটার আপনি এটা কোথায় পাইছেন আপু? এটা দত্ততেই পাইছি মনে হয় আপু। আপু 4 মিলিমিটার তো হচ্ছে আমি এটা কখনো দেখি নাই। এটা তো হচ্ছে আমরা যতটুকু জানতাম যে হচ্ছে এটা হচ্ছে বলছে 4 মিলিমিটার কম হলে মানে বেশি হলে গুড, বাট হচ্ছে 2.3 মিলিমিটার কম হলে রাপচারের চান্স আছে, ওইভাবে বলছে আর কি। আপনি কিন্তু যখন আপু একটা পেশেন্টকে দেখবেন তখন হচ্ছে আপনার টার্গেটই থাকে হচ্ছে 2.3 মিলিমিটারের থেকে
বেটার আছে কিনা, ঠিক আছে? সো এটা যেহেতু 2.3 থেকে বেশি, সেক্ষেত্রে আপনি এটাকে অ্যালাউ করতে পারেন। আচ্ছা আচ্ছা আপনি তো শুধু এটা আপনি তো এটা হচ্ছে একদম কোনো কিছু কনফার্মেটরি কিছু বলতেছেন না। আপনার পেপারে কি কি পয়েন্ট আছে আপনি জাস্ট সেটা বলবেন যে হ্যাঁ ইউ ক্যান অ্যালাউ। এরপর তো আপনার যে কোনো সময় যে কোনোটা হতে পারে। যদি আচ্ছা 2.3 কম থাকতো তখন আপনি অ্যালাউ করতেন। আচ্ছা ঠিক আছে আপু। ঠিক আছে। আর কি কারোর কোনো কোশ্চেন আছে? না থাকলে তাহলে আজকে ক্লাস এখানে শেষ করে দিই। ক্লাস তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি, হ্যাঁ? ওকে আপু, থ্যাংক ইউ।